বাংলাদেশে সম্প্রতি একটা হত্যাকাণ্ড ঘটেছে যা পুরো দেশকে বুকমুনিয়ে নাড়িয়ে দিয়েছে। কিন্তু এই ঘটনার আড়ালে আসলে কি চলছে? চলুন সাবেক শীর্ষ সরকারি কর্মকর্তা বদিউর রহমানের চোখে এই সংকটের এক গভীর বিশ্লেষণ দেখে নেওয়া যাক। দেখুন, এই আলোচনাটা কিন্তু কোনো রাজনৈতিক তত্ত্ব দিয়ে শুরু হচ্ছে না, বরং শুরু হচ্ছে একটা জানাজার দৃশ্য দিয়ে। শরীফ ওসমান হাদি, একজন তরুণ রাজনৈতিক নেতা যাকে দিনের আলোতেই নির্মমভাবে হত্যা করা হয়, তার জানাজা। এখন প্রশ্ন হলো, একটা জানাজায় মানুষের ভিড় কিভাবে একটা দেশের গভীর সংকটকে আয়নার মতো স্পষ্ট করে তোলে? কারণটা হলো, এই শোকে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। আর এই নজিরবিহীন জমায়েতই দেশের পরিস্থিতি নিয়ে অনেক গম্ভীর প্রশ্ন সামনে নিয়ে আসে। তো চলুন প্রথমে সেই ঘটনাটাতেই ফেরা যাক, যে হত্যাকাণ্ডটা দেশের শাসন ব্যবস্থা আর নিরাপত্তা নিয়ে এত বড় একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। বদিউর রহমান ঠিক এই পয়েন্টটাই ধরছেন। তার মতে এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং এগুলোই বর্তমান প্রশাসনের ব্যর্থতার আসল ছবিটা সবার সামনে তুলে ধরেছে। আর এই হত্যাকাণ্ডের সূত্র ধরে বদিউর রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর তার সবচেয়ে ধারালো এবং বিতর্কিত মন্তব্যটা করেন। খেয়াল করুন, তিনি কিন্তু এখানে কোনো রাগঢাক করছেন না, বলছেন সবচেয়ে দুর্বলতম সরকার। এটা কিন্তু ইচ্ছে করেই বলা, ব্যাকরণের ভুল নয়। তিনি বোঝাতে চাইছেন তার চোখে এই সরকারের অযোগ্যতা ঠিক কতটা চরমে পৌঁছেছে। আর এই ব্যাপারটা বোঝানোর জন্য তিনি তার স্কুল জীবনের একটা অসাধারণ গল্প বলেন। গল্পটা অনেকটা রূপকের মতো, যা দিয়ে তিনি বর্তমান সরকারের অবস্থাটা ব্যাখ্যা করেছেন। কিন্তু বদিউর রহমানের মতে এই সংকটটা কিন্তু হুট করে তৈরি হয়নি। তিনি বলছেন এটা আসলে বাংলাদেশের রাজনীতির একটা পুরনো চক্র, যা বারবার ফিরে আসে। তার মতে এই চক্রটা একটা ট্র্যাজেডির মতো। প্রথমে ক্ষমতা পাওয়া, তারপর জনপ্রিয়তা হারানো এবং শেষে সহিংসভাবে ক্ষমতাচ্যুত হওয়া। এই দুঃখজনক ঘটনাটা যেন বাংলাদেশের ইতিহাসে বারবার ঘটেই চলেছে। এখানেই বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। তিনি বর্তমান সরকারের সাথে 2007 সালের 111 সরকারের একটা তুলনা টানেন, যে সরকারে তিনি নিজেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি মনে করেন সেই সরকার অগণতান্ত্রিক হলেও তুলনামূলকভাবে অনেক বেশি কার্যকর ছিল। এই পুরো পরিস্থিতি আমাদের একটা মৌলিক প্রশ্নের দিকে নিয়ে যায়। প্রশ্নটা হলো, এই যে একটা অস্থির অবস্থা, এ থেকে আসলে কারা লাভবান হচ্ছে, আর পর্দার আড়ালে কলকাঠি বা নাড়ছে কারা? বদিউর রহমানের বিশ্লেষণ কিন্তু ঠিক এই প্রশ্নটাকেই কেন্দ্র করে। এই যে এত বিশৃঙ্খলা, এতে শেষ পর্যন্ত লাভটা হচ্ছে কার? তার মতে এর পেছনে একটা খুব সুনির্দিষ্ট পরিকল্পনা কাজ করছে। তিনি এর পেছনের একটা পরিষ্কার ছক তুলে ধরেন। তার মতে এর প্রধান সুবিধাভোগী হলো তারাই যারা কোনোভাবেই চায় না যে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। তবে তিনি এটাও মনে করেন যে যদি গণতান্ত্রিক প্রক্রিয়াটা চলতে দেয়া হয়, তাহলে তারেক রহমানের মতো বড় রাজনৈতিক নেতার দেশে ফেরাটা হয়তো রাজনীতিতে কিছুটা স্থিতিশীলতা আনতে পারে, কিন্তু পুরোটাই নির্ভর করছে নির্বাচন হবে কিনা তার ওপর। আর হ্যাঁ, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণে প্রতিবেশী ভারতের প্রভাবও একটা বিরাট ফ্যাক্টর। বদিউর রহমান সেই বিষয়টিও এড়িয়ে যাননি। তার মতে এই বড় ভাইয়ের কৌশলগত স্বার্থ সবসময় পটভূমিতে একটা বড় ভূমিকা রাখে। দেশের এমন একটা সংকটময় ছবি তুলে ধরার পর আলোচনাটা মোড় নেয় একদম ব্যক্তিগত দিকে। তাকে প্রশ্ন করা হয়, দেশ ছাড়ার এত সুযোগ থাকার পরেও তিনি কেন বাংলাদেশে থেকে গেলেন? আর এই একটা প্রশ্নই যেন তার সব রাজনৈতিক বিশ্লেষণকে ছাপিয়ে তার ভেতরের দেশপ্রেম আর ব্যক্তিগত বিশ্বাসকে সামনে নিয়ে আসে। তার উত্তরটা ছিল খুবই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী। প্রথমত, তিনি এই দেশের কাছে ঋণী যে দেশটা তাকে বিনামূল্যে পড়িয়ে আজকের অবস্থানে এনেছে। আর দ্বিতীয়ত, তিনি চান না তার পরের প্রজন্ম অন্য কোনো সংস্কৃতিতে নিজেদের আসল পরিচয় হারিয়ে ফেলুক। শেষ পর্যন্ত বদিউর রহমানের পুরো বিশ্লেষণটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। ক্ষমতার এই চক্র কি আদৌ কখনো ভাঙবে? এই প্রশ্নটা শুধু তার নয়, গোটা দেশের ভবিষ্যতের সাথেই জড়িয়ে আছে।